আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। সাহিত্যিকের কিছু রোমাঞ্চকর কাহিনী নিয়ে সাজানো এই গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের রাজবাড়ির রহস্য। কণ্ঠপাতে আমি গোপীনাথ। তো শুরু হচ্ছে আজকের গল্প রাজবাড়ির রহস্য। টুক করে একটা শব্দ হতেই শৈবাল দত্তের ঘুম ভেঙে গেল। শব্দটা দরজার ঠিক ছিটকিনি খোলার মতো। ব্যাকসাইড টেবিলে ঘড়ির দিকে তাকালেন শৈবাল। রাত 2:20। গতকাল রাতেও এই সময় ঘুম ভেঙে গেছিল তার। একটা আওয়াজ শুনে চমকে গিয়ে বাইরে বেরিয়ে শৈবাল দেখেন তার মেয়ে দেবলীনা সিঁড়িতে অজ্ঞান হয়ে পড়ে আছে। উড়িষ্যার কেওনঝড়ের একটি রাজবাড়িতে মেয়েকে নিয়ে বেড়াতে এসেছেন শৈবাল। বিশাল বড় প্রাসাদ, তার মধ্যে 2টি ঘর নিয়ে ওরা দুজনে রয়েছে। কিন্তু অত রাতে ঘর থেকে বেরিয়েছিল কেন দেবলীনা? তার চোখে মুখে জল ছিটিয়ে দিতেই তার জ্ঞান ফিরে এসেছিল, কিন্তু তার কিছুই মনে করতে পারছিল না। আজকে আওয়াজ শুনেই বিছানা থেকে উঠে দাঁড়ান শৈবাল। আস্তে আস্তে নিজের ঘরের দরজা খোলেন। ঘরের সামনে একটা লম্বা বারান্দা। বারান্দায় আলো নেই, তবে জ্যোৎস্না এসে পড়েছে। আর সেই জ্যোৎস্নায় শৈবাল দেখতে পেলেন দেবলীনাকে। সাদা একটা ফ্রক পরে এক পা করে এগিয়ে চলেছে দেবলীনা। শৈবাল নিঃশব্দে মেয়ের পিছু নিলেন। দেবলীনা বারান্দার শেষে সিঁড়ি দিয়ে নিচে নামলো। একতলা একটা সিঁড়ির সামনে গোল উঠোন, তারপর লোহার গেট। গেটে প্রকাণ্ড একটা তালা ঝুলছে। তালার ওপর হাত বুলালো দেবলীনা। বড় লোহার গেটের মধ্যে কেটে একটা ছোট গেট তৈরি করা আছে। সেই গেটেই শুধুই ছিটকিনি লাগানো। ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে যায় দেবলীনা। গেট দিয়ে বাইরে বেরোলে এক সময় একটা বাগান ছিল, বহু বছরের অযত্নে, ফলে তা এখন আগাছায় ভর্তি। তার মাঝখান দিয়েই ছুটির পথ। গেট দিয়ে বাইরে বেরিয়ে মেয়েকে দেখতে পেলেন না শৈবাল। সুরকির পথ দিয়ে এগিয়ে গেলেন তিনি। পথ কিছু দূর গিয়ে ডান দিকে বেঁকে গেছে। একদিকে জঙ্গল, কিন্তু দেবলীনাকে আর কোথাও দেখা যাচ্ছে না। খোকে, 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 তুই কোথায়? খুকি, এ কি, এ কি খুকি? তুই তুই এখানে কি করছিস? কে আপনি? খুকি, আমি তোর বাবা। না, 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 না। হ্যালো, হ্যাঁ, রাজা রায় চৌধুরী বলছি। হ্যাঁ বলুন, কি ব্যাপার? বম্বে? না 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 না, আমি এখন বম্বে যেতে পারবো না। আহা, না না, আমার পক্ষে এখন কোথাও যাওয়া সম্ভব নয়। না না না, ক্ষমা করবেন। কাকাবাবু, তোমার জন্য একটা টেলিগ্রাম এসেছে। আবার কে? দেখি। ও, নয়ন বর্মা। ইয়োর প্রেজেন্ট ইজ রিকোয়েস্ট ইন দিল্লি। ওহো, একদিকে বম্বে, একদিকে দিল্লি। দিল্লির থেকে বম্বে বলো? দিল্লি তো আমি গিয়েছি, বম্বে যাওয়া হয়নি কখনো। এই, তোর সামনে না পরীক্ষা? কোথাও যেতে হবে না তোকে। আরে কিন্তু কাকাবাবু, কেমন আছেন? কে? আরে শৈবাল, এসো এসো এসো। এই সন্তু, যা তো একটু কফির ব্যবস্থা কর।
হুম, বসো শৈবাল। তুমি বেড়াতে গেছিলে না? কোথায় যেন ময়ূরগঞ্জ? না, ক্রিয়ঞ্জর। কি ব্যাপার, তোমায় কেমন একটা লাগছে? কিছু গোলমাল হয়েছে নাকি? দেবলীনা কোথায়? হ্যাঁ হ্যাঁ, ও ওর একটু শরীর খারাপ। কি হয়েছে ওর? শৈবাল দত্ত কেয়ঞ্জরের কাকাবাবুকে সব কথা খুলে বললেন। সন্তু কফি নিয়ে এসেছিল। গরম কফিতে চুমুক দিয়ে কাকাবাবু বললেন, হুম, স্লিপ ওয়াকিং। খুব আশ্চর্যের কিছুও নয়, এরকম আগেও শুনেছি। তারপর তুমি ওকে কোথায় খুঁজে পেলে? আমি বাইরে অনেকক্ষণ, কোথাও ওকে খুঁজে পেলাম না। পর ফিরে এসে দেখি ও নিজের বিছানায় ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালে জিজ্ঞেস করলাম, খুকি, তুই কাল রাতে বেরিয়েছিলি? ও বলল, কই না তো। ওর কিছুই মনে ছিল না কাকাবাবু। আর একটা অদ্ভুত জিনিস আছে কাকাবাবু। কি জিনিস? দেবলীনাকে এর আগে আমি কখনো গান গাইতে শুনিনি। একসময় ও নিজেই বলতো যে ওর গানের গলা নেই। তো কেওনঝড় থেকে ফেরার পথেই লক্ষ্য করছি একটা গান ও বারবার গুনগুন করছে। দেবলীনা এখন কোথায়? আমার বাড়িতে। তুমি সঙ্গে গাড়ি এনেছো? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি আসবেন আমাদের সঙ্গে, আমার সঙ্গে আমাদের বাড়িতে? হ্যাঁ, চলো একবার ওর সঙ্গে দেখা করে আসি। আসুন কাকাবাবু। হ্যাঁ, শেষবার যখন এসেছি ছিলাম তখন তো লোডশেডিং ছিল। তোমার বাড়িটা যে এত সুন্দর তা সেটা বুঝতে পারিনি। বাবুই পাখির বাসা জানেন তো? এটা হচ্ছে আমার বাবুই পাখির বাসা। আসুন, ভেতরে আসুন। দেবলীনা, দেবলীনা, একবার নিচে আয় মা। দেখ কে এসেছে। এ কি, কোনো সাড়া নেই। পিসিমা, পিসিমা। কি কি হলো রে? দেবলীনা কি বাইরে বেরিয়েছে নাকি? কই না তো। হ্যাঁ, ও তাহলে বোধহয় ওপরে গেছে। কাকাবাবু, আপনি দোতলায় উঠতে পারবেন কি? হ্যাঁ, ও ঠিক আছে, চলো। দেবলীনাকে খুঁজে পাওয়া গেল দোতলায়। সে একটা খোলা জানালার পাশে বসে রয়েছে। এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বাইরে। তার সারা মুখে বিন্দু বিন্দু ঘাম। দেবলীনা? কে? হ্যাঁ, হ্যাঁ, কে কে? কাকাবাবু, কেমন আছিস রে? কাকাবাবু, কাকাবাবু, ও আমাকে ডাকছে। ওই যে, ওই যে আমাকে ডাকছে কাকাবাবু। ওই যে, ওই যে। সন্তু খানিকটা রাগারাগি করলো বটে, কিন্তু উপায় নেই। এর আগে সে কাকাবাবুর সঙ্গে সব জায়গায় গেছে, কিন্তু কেওনঝড়ে যাবার উপায় নেই। কারণ কারণ তার পরীক্ষা রয়েছে। কাকাবাবু আর দেবলীনা ট্রেনের এসি চেয়ার কারে বসে চলেছেন কেওনঝড়ের সেই রাজবাড়ির উদ্দেশ্যে। দেবলীনা বেশ খুশি। সে জালনার ধারে বসে বাইরের দৃশ্য দেখছে আর ঠোঙার থেকে বাদাম খাচ্ছে। কাকাবাবুর পাশে একজন মাঝবয়সী দাড়িওয়ালা লোক বসে রয়েছে। তার গায়ের জামাটা বেশ বিচিত্র। নানান রঙের কাপড়ের টুকরো জুড়ে জামাটা তৈরি হয়েছে। মাথায় বাবরি চুল। ভদ্রলোক এর মধ্যে কয়েকবার জোর করে আলাপ জমাবার চেষ্টা করেছিল, কিন্তু কাকাবাবু বিশেষ পাত্তা দেননি। কাকাবাবু, ওই যে তারের ওপরে ওই পাখিটা বসে আছে, ওই যে, ওই যে কালো রঙের, লেজটা অনেকটা মাছের মতো, ওটা কি পাখি? ওটা ওটা হিঙে। মজার ব্যাপার কি জানিস, আমি এতবার জঙ্গলে গেছি কিন্তু ফিঙে কখনো দেখিনি, আর শহরেও দেখিনি। একমাত্র রেল লাইনের ধারেই এদের দেখা যায়। আপনি ঠিকই বলেছেন, কিন্তু তাছাড়াও আরেকটি জায়গায় ফিঙে দেখা যায়।
গন্ডারের শিঙের ওপর হি 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 হি। এই নিয়ে আমার একটা কবিতা আছে। গন্ডারের শিঙে নাচছে একটা ভিঙে, গন্ডারের সর্দি হলো ফিঙে কাপায় উড়ে গেল। হি হা 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 হা। গন্ডারের সর্দি? এমা, আপনি দেখেননি? আপনি দেখেছেন? হ্যাঁ, বহুবার বহুবার। গন্ডারের কাতুকুতুর কথা জানেন তো? আজ কাতুকুতু দিলে গন্ডার 7 দিন বাদে হাসে। তা আপনি এত গন্ডার স্টাডি করলেন কোথায়? কেন, উড়িষ্যায়? ও বাবা, উড়িষ্যায় গন্ডারের আছে? আমার তো জানা ছিল না। হে, কেন থাকবে না, কেন থাকবে না? বেঙ্গলে আছে, আসামে আছে, আর উড়িষ্যায় থাকবে না? ভারতে জিরাফ আছে। ইনফ্যাক্ট সেই নিয়েও আমার একটা কবিতা আছে। লিপারের জিরাফ লম্বা গলায় টানছে শুধু স্রাপ। আপনি তো দেখছি বেশ পদ্য বানাতে পারেন। তা আপনার নাম কি? কোথায় থাকা হয়? আমার নাম দ্বারকেশ্বর ওঝা। আসল পদবী উপাধ্যায়। ওই উপাধ্যায় থেকেই ওঝা। থাকি কিচিং বলে একটা জায়গায়। কিচিং এর নাম শুনেছেন? কিচিং? কেমন যেন একটা চেনা চেনা লাগছে। ময়ূরভঞ্জের রাজাদের রাজধানী ছিল কিচিং। আমি অবশ্য বেশি দিন ওখানে থাকিনি। কাজের জন্য বলে কিনা সারা ভারতেই থেকেই ডাক পড়ে তো আমার। ও, তা কি কাজ করেন আপনি? আমার কাজ হলো ফেরি করে বোঝাই। আমার কাজ হলো ভূত ধরা, বুঝেছেন? ভূত ধরা? মানে আপনি সত্যি সত্যি ওঝা? হ্যাঁ, নামেও ওঝা, কামেও ওঝা। আচ্ছা, আপনি ভূত দেখেছেন? তা ভূত তো দেখা যায় না মামনি, গন্ধ শুকে। আওয়াজ শুনে বুঝতে হয়। ভূতের গন্ধ? হয় বই কি, ওই একটা পচা তেঁতুলের মতো। তা আপনি এখন বাড়ি চলেছেন? না মশাই, বাড়ি যাওয়ার সময়ই পাই না। এখন চলেছি একটা কাজের ব্যাপারে কেওনঝড়। বাহ, এ তো ভালোই হলো। আমরাও কেওনঝড় যাচ্ছি। হ্যাঁ, সেখানে আপনার সঙ্গে দেখা করে আপনার কাজ করার পদ্ধতিটা দেখা যায় নাকি? হ্যাঁ, আমি দেখবো। তা তুমি ভয় না পেলে নিশ্চয়ই দেখাবো মামুনি। দ্বারকের সঙ্গে কথা বলতে বলতে সময় যে কিভাবে কেটে গেল দেবলীনা আর কাকাবাবু বুঝতেই পারলেন না। যখন দুপুরে খাবার দিয়ে গেল, একটা দ্বারকেশ্বর অদ্ভুত কাজ করলো। পকেট থেকে কয়েক টুকরো ভর্তুকি বার করে হাওয়ায় ছুঁড়ে দিল। ছুঁড়ে দিতেই দেখা গেল সেগুলো সব ভ্যানিশ হয়ে গেছে। দ্বারকেশ্বর বলল, ট্রেনে নাকি অনেক সময় ভূত থাকে, এটা তাদের খাওয়ানোর জন্য। কাকাবাবু বুঝতেই পারলেন না, খুবই সহজ একটা হাত ছাপাইয়ের খেলা, কিন্তু কিছু বললেন না। জাজপুর কেওনঝড় রোডে ট্রেন পৌঁছালো সন্ধ্যের সময়। এখান থেকে কেওনঝড়ের শহর 100 কিলোমিটারেরও বেশি। কাকাবাবু একটা গাড়ি ভাড়া করে বললেন, আমাদের সঙ্গে যাবেন নাকি? আপনাকে নামিয়ে দিতে পারি। হ্যাঁ, বাবা 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 বাবা, তাহলে তো ভালোই হয়। আর আমার যাদের নিতে আসার কথা ছিল তাদের তো দেখতেই পাচ্ছি না। তা আপনারা থাকছেন কোথায়? এই সার্কিট হাউস? না, আমাদের জন্য একটা বাড়ি ঠিক করা আছে এই শহর থেকে খানিকটা দূরে, মোনাসিকা পাহাড়ের কাছে। আগেরকার রাজবাড়ি একটা। মোনাসিকা পাহাড়ের কাছে? আপনি কি কেওনঝড়ের রাজাদের বাড়িতে থাকবেন নাকি? মানে ওই স্বর্ণমঞ্জের? হ্যাঁ, বাড়িটার নাম সঞ্জমঞ্জুলি বটে। ও বাবা, আজ রাতে আপনারা ওই হানা বাড়িতে থাকবেন? হানা বাড়ি? কি বলছেন? ওখানে তো লোকজন থাকে, দারোয়ান মালি সবই তো আছে। এই দেবলীনাও তো কয়েকদিন আগে ওইখান থেকে এসেছে। সে কি?
সে কি? হ্যাঁ, মামনি, তুমি তুমি ওখানে কোনো খারাপ গন্ধ পাওনি? কই, না তো। কোনো কোনো অদ্ভুত শব্দ শোনোনি? কেমন একটা হায়নার কান্নার মতো? হায়নার হাসি হয় জানতাম, কিন্তু হান্নার কান্না কোনোদিন কেউ শুনেছে আমার তো বলে মনে হয় না। হয় মশাই, হয়। কিন্তু আপনি ওই বাড়ির কথা শুনে চমকে উঠলেন কেন? আপনি ওই বাড়ির ব্যাপারে কিছু শুনেছেন নাকি? শুধু আমি কেন, ওই বাড়ির ব্যাপারে কেওনঝড়ের সবাই জানে। অশরীরী ওই বাড়িতে একবারে গিজ গিজ করছে। মশাই, ওখানে রাত কাটানো আপনাদের মোটেই উচিত হবে না। সার্কিট হাউসে যান, নলে কোনো হোটেল দেখে নিন। অশরীরী গিজ গিজ করছে? তাহলে তো ওই বাড়িতে একবার থেকে দেখতে হয়। কি জানি, হয়তো হান্নার কান্নার শোনার সৌভাগ্য আমার হবে। যদি আপনি থাকতেই চান, তাহলে একটা জিনিস আপনাকে বলে রাখি। দোতলার দক্ষিণ দিকে একটা ঘর আছে, ওটায় ঢুকবেন না। ওই ঘরটা না খুব খারাপ। কেন, কি হয়েছিল ওখানে? সেসব আপনাকে আর অত শত রাতে আর বলবো না। পরে তো দেখা হবেই, তখন বলবো। ওই সামনে আমাকে ওই সামনে ওই পেট্রোল পাম্পটায় নামিয়ে দিন। আহ, এই তাহলে এইটা হচ্ছে সঞ্জমর্নিল। কোথাও একটাও আলো জ্বলছে না তো। দেবলিনা, আমি দেখছি কাকা বাবু। বাবু, এবার আমাকে ছেড়ে দিন। এমনি অনেক রাত হয়ে গেছে, একা ফিরতে হবে। আর বেশি রাত হলে প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই নাও, এই নাও, এই নাও তোমার তোমার টাকা। দুর্যোধন, দুর্যোধন, গেট খোলো। মনোজ বাবু, মনোজ বাবু, ছসা বাবু। কি হলো? এদের তো আমি টেলিগ্রাম করে এসেছিলাম, পাইনি নাকি? হ্যাঁ, কোনো সাড়া নেই কাকা বাবু। হ্যাঁ, নিশ্চয় ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে মানে? আমাদের জন্য রান্না করে রাখতে বলেছিলাম, আমরা পৌঁছালাম না, খাওয়া দাওয়া করলাম না, আর ওরা ঘুমিয়ে পড়লো। এদিকের লোক রাত জাগতে পারে না একদম। এবার কি হবে? হ্যাঁ, গাড়িটাও তো চলে গেল। সেটা থাকলে না হয় হোটেলের কোনো ব্যবস্থা করা যেত। পেছনে একটা গেট আছে। দাঁড়াও, আমি দেখে আসছি। এই আমার এই টর্চটা সঙ্গে নিয়ে যা। এনে এনে। কিছুক্ষণ পরের মধ্যেই বড় লোহার গেটে একটা ছোট দরজা খুলে গেল। কাকা বাবু, এইটা দিয়ে এসো। এ কি, তুই ভেতরে ঢুকলি কি করে? আরে, ও পেছনের এক জায়গায় পাঁচিল একদম ভাঙা। এই দরজা বন্ধ করার কোনো মানেই হয় না। আ আচ্ছা, এই নে, ব্যাগগুলো ধর। হ্যাঁ, এবার দেখি। উম, আ, উম, উম, বাহ, চমৎকার অভ্যর্থনা। এখানে থাকতে হবে। আগেরবার কিন্তু ভালোই ব্যবস্থা ছিল কাকা বাবু, কোনো অসুবিধে হয়নি। কাকাবাবু টর্চের আলোটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাড়িটা দেখলেন। এখানে চোর ডাকাত লুকিয়ে থাকলে বোঝার কোনো উপায় নেই। এত বড় বাড়ি পাহারা দিতেও অনেক লোক দরকার। উম, বাড়িতে কেউ আছেন? কে কে ওখানে? ওরে, সেই পাশের ঘরটার থেকে আওয়াজটা আসছে। চল তো দেখি। কাকা বাবু, ভূত হলে? ভালোই তো, আমার কখনো ভূত দেখা হয়নি। সিঁড়ির পাশের দরজা কাকাবাবুর এক ঠেলায় খুলে গেল। ঘরের মধ্যে টর্চের আলো ফেলতেই দেখা গেল এক কোণে উপুর হয়ে পড়ে রয়েছে একটি লোক। তার মাথায় একটাও চুল নেই, টাক না ন্যাড়া বোঝা যাচ্ছে না।
গায়ে ধুতি আর গেঞ্জি। এ কি, এ যে শশা বাবু! শশা বাবু, কি হয়েছে আপনার? ও যে বাবা যে মেরে ফেললো, মেরে ফেললো, মেরে ফেললো, মেরে ফেললো! কে, কে আপনাকে মেরে ফেললো? এই, তুমি তুমি কে, তুমি কে? আমি দেবলি না, মনে নেই আপনার? কয়েকদিন আগেই তো এসেছিলাম। ও দিদিমণি, দিদিমণি ওরা মেয়েকে মেরে ফেলবে। বাবা, মেরে ফেলবে। কে আপনাকে মেরে ফেলবে তা আমি কি জানি দিদিমণি? উরি, আমি কাউকে দেখতে পাইনি তো। দুর্যোধন, মনোজ বাবু এরা কোথায় গেল? পালিয়েছে, পালিয়েছে। এই আমার ছেলে পালিয়েছে। আমি রান্না করছিলাম তোমাদের জন্য। তার ঝুনি দোতলায় দুলুম দালুম আওয়াজ, আজ হু হু মা, সেই সেই কি আওয়াজ! এই আওয়াজ শুনেই তো মনোজ বাবু পালিয়ে গেলেন। দেখো বাধা দিয়ে বেটা ছিল, তখন আমি রান্না ছেড়ে দেখতে গেলাম। এই অমনি দোতলা থেকে আমার লাঠি পেটালো। তারপর, তারপর তারপর তো জানি না দিদিমণি। আমি তো হয়ে গেছিলাম। আমাদের জন্য যে রান্নাগুলো করেছিলেন সেগুলোর কি হলো? এদিকে শশা বাবু, ইনি কাকা বাবু। ও, নমস্কার নমস্কার নমস্কার। আগে খাবার তো রাখাই আছে। এ, আপনারা এমন সময় এলে যে বাড়িতে থাকতে পারবেন কিনা? আমরা যখন আগের বার এসেছিলাম তখন তো এরকম হয়নি। হয়, মাঝে মাঝে হয়। ওই দোতলার ঘরে তোমাকে বলিনি দিদিমণি, কারণ তুমি ভয় পাবে। তো আপনারা থাকবেন কোথায়? তলার একটা ঘরে? না না, একতলার ঘরের গুলো দিনের বেলায় রোদও ঢোকে না। আমরা ওই দোতলাতেই থাকবো। আচ্ছা, ও তাই না হয় হবে। তো আপনার কাছে হ্যারিকেন, হ্যাজাক কিছু আছে কি? অন্ধকারে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, সব ব্যবস্থাই তো আছে। কি, দুর্যোধন বেটা কোথায় পালালো? পালানোর ব্যবস্থা করতে দাঁড়ান। বেশ, তাই করুন। আমরা দুজন একটু দোতলাটা দেখে আসি। না 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 না, ওরে বাবা, আমায় ফেলে যাবেন না, আমায় একা ফেলে না। ওরা বাবা, উরি বাবা রে। তাহলে তুমি আমাদের সঙ্গে চলো। ওপরে ওই যে কোনো যে কোনো শুরু হয়েছে। ওরা বড় ভয়ঙ্কর, ওরা বড় ভয়ঙ্কর স্যার। কি থেকে যে কি হয় কে জানে। কি থেকে কি হয় সেটাই তো আমি দেখতে চাই। চলুন। দেবলিনা, তুই এই টর্চটা ধর, আমি ডান দিকে থাকবো। আর ওই শশাবাবু, আপনি আমাদের পেছনে থাকুন। চওড়া কাঠের সিঁড়ি, তাতে এক সময় কার্পেট লাগানো ছিল, এখন শুধুই তার পেতলের আংটাগুলো পড়ে আছে। সিঁড়ির পাশে রেলিংয়ে কারুকাজ করা। ওরা সিঁড়িতে পা রাখতেই আওয়াজ হয়েছে। এদিকে ওপরের ঘরের আওয়াজ বন্ধ হয়েছে। সিঁড়ির শেষে বারান্দা। কাকাবাবু সিঁড়ির ওপরে পৌঁছে থামলেন। দেবলিনা, টর্চ দিয়ে একবার ভালো করে দেখে নে। দেবলিনার টর্চের আলোতে দেখা গেল ওদের থেকে কিছুটা দূরে একটা গোল মতো জিনিস পড়ে আছে। ওরে বাবা রে, ওরে বাবা, কি, তা কি বন্ধু? ওরে বাবা, বন্ধু, কাকা বন্ধু। ভয়ে কি আপনার চোখও খারাপ হয়ে গেছে নাকি? ওটা একটা ফ্লাওয়ার বাস। কাকাবাবু বারান্দার রেলিং ধরে ধীরে ধীরে এগোতে লাগলেন। বারান্দার অন্য পাশে সারি সারি দরজা, সব বন্ধ। দেওয়াল থেকে কয়েকটা ছবি খসে পড়েছে। মেঝেতে ভাঙা কাচ ছড়ানো, আর নীল রঙের চিনেমাটির ফ্লাওয়ার বাস। এর পাশে আরও দুটো ভাঙা ফুলদানি পড়ে আছে।
আজ সন্ধেবেলায় কি এখানে ঝড় বৃষ্টি হয়েছিল? একটু বৃষ্টি হয়েছে, কিন্তু আমার ঝড় তো হয়নি। হুম, কিন্তু তাহলে শশাদা, ও শশাদা, বলি বাবুরা এসেছেন? ওই তো, ওই তো, ওই তো দুর্যোধনের গলা। দুর্যোধন, তুমি কোথায় গিয়েছিলে? আরে দিদিমণি, তোমরা এসে গেছো। আমি তোমাদের গাড়ি আসছে কিনা দেখতে গেছিলাম। দেখলি না, ওই নিচে গিয়ে ওকে বল একটা আলো জ্বেলে এখানে নিয়ে আসতে। বলছি কাকা বাবু, এই ঘরটায় আমরা ছিলাম। এই বলে দেবলীনা একটা ঘরের দরজা খোলে, কিন্তু ঘরের ভেতরে ঢুকেই কাকাবাবু দেবলীনার পিছন পিছন ঘরে ঢুকলেন। ঘরের এক কোণে একজোড়া হলুদ চোখ জল জল করছে। কাকাবাবু সঙ্গে সঙ্গে রিভলভার বার করে দুটো চোখে গুলি করলেন, কিন্তু টর্চের আলো ফেলে দেখা গেল গুলি লেগেছে একটা প্যাঁচা। ইস, ছি 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 ছি, একটা প্যাঁচাকে মেরে ফেললাম। এর মধ্যে একটা ঢ্যাঙা লম্বা লোক এসে ঘরের মধ্যে ঢুকলো। কি হলো? এত আওয়াজ কিসের? দুর্যোধন, দেখো না, ঘরের ভিতরে একটা পেঁচা ঢুকে বসেছিল। আমি এমন ভয় পেয়ে চেঁচালাম যে কাকাবাবু বেচারাকে গুলি করে বসলেন। এহে, এ তো ছাদে থাকতো। বৃষ্টির সময় নিশ্চয়ই ঘরে ঢুকে এসেছিল। জানলা তো খোলাই রয়েছে দেখছি। দুর্যোধন, মনোজবাবু কোথায়? উনি তো 7 দিনের ছুটিতে গেছেন। ছুটি? শশাবাবু, আপনি তো বলছিলেন দুজনে ওপরে মারামারি করছিল, এই শব্দ শুনে উনি পালিয়ে গেছেন। কি? এই শশাদা, তুমি আবার গাঁজা খেয়েছো? যা, মাত্র দুটোটা নিয়েছি। উফ, তুমি পারো বটে। শশাবাবু চলে গেলেন খাবার গরম করতে। দুর্যোধন ঘরে ঢুকে মরা পেঁচাটাকে বার করে নিয়ে গেল। ফিরে আসতে কাকাবাবু তাকে দিয়ে সবকটা ঘর খুলে দেখলেন। কোথাও অস্বাভাবিক কিচ্ছু নেই, যদিও ঘরগুলোয় অনেকদিন ঝাঁট পড়েনি সেটাও বোঝা যাচ্ছে। দুর্যোধন সবকটা ঘর খুলেই দেখালো, একমাত্র দক্ষিণ দিকের কোণের ঘরটা ছাড়া। বাবু, ওই ওই ঘরের চাবি আমার কাছে নেই। এই ঘরটা খুলতে মালিক বারণ করেছেন, আর চাবিও মনোজবাবুর কাছেই থাকে। তোমার মালিক আমায় বলেছেন আমরা ঘরে, যে কোনো ঘরে থাকতে পারি। আমি ওই ঘরেই থাকবো। চাবি যদি মনোজবাবুর কাছে থাকে তাহলে তার ঘর থেকে নিয়ে এসো, যাও যাও। দুর্যোধন অনিচ্ছা সত্ত্বেও গেল। থাকার জন্যে সত্যি এই ঘরটা অনেক ভালো। বারান্দার এই পাশটা থেকে দেখা যায় একটা পুকুর, আর পুকুরের ধারে একটা পুরনো মন্দির আছে। হ্যাঁ, আর এই বাড়িটার উল্টো দিকে যে জঙ্গল জঙ্গল আছে, তার ভেতরে একটা টিলা আছে। তুমি জানলে কি করে? তোর বাবার কাছেই শুনেছি। এই সময় দুর্যোধন একটা চাবির গোছা নিয়ে ফিরে এলো। এই নিন বাবু, আপনিই খুলুন। কেন, তোমার আপত্তি কিসে? ওই ঘরে আমাদের মেজদাবাবুর মেয়ে চম্পা চম্পা মারা গিয়েছিল। কাকাবাবু চাবি নিয়ে ঘর খুললেন, তারপর টর্চ হাতে ঘরে ঢুকলেন। চারিদিকে আলো ঘুরিয়ে দেখে বাইরে বেরিয়ে এলেন। না, এই ঘরে থাকা যাবে না রে। ঘর ভর্তি তোশক আর বালিশ। দুর্যোধন, তুমি অন্য কোনো ঘরের ব্যবস্থা করো বরং। অন্য ঘরের ব্যবস্থাই হলো। কলে জল নেই, কারণ ট্যাঙ্কে জল ভরা হয়নি। দুর্যোধন মগে করে জল নিয়ে এলো কাকাবাবু আর দেবলীনা মুখ হাত ধোয়ার জন্য। পর বারান্দারই চেয়ার টেবিলে শশাবাবু রাতের খাবার দিয়ে গেলেন। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে কাকাবাবু আর দেবলীনা বারান্দায় বসেছিলেন। দেবলীনা, আগের বার যখন তোরা এসেছিলি তখন তুই দুবার ঘুমের মধ্যে বাইরে বেরিয়ে গিয়েছিলি, তোর মনে আছে? বাবা আমায় বলেছিল, তবে সত্যিই আমার কিছু মনে নেই।
আগের বার অস্বাভাবিক কিছু হয়েছিল? না তো, আমার তো খুব ভালোই লেগেছিল। বাবু আমাদের শিকারের গল্প বলেছিলেন। ওই চম্পা বলে মেয়েটার ব্যাপারে কিছু শুনিসনি? আর ওই দক্ষিণের ঘরেও ঢুকিসনি? না। কিন্তু তুই জানলি, তুই কলকাতায় বলেছিলি তোকে নাকি কেউ ডাকতো। সেটা কিন্তু সত্যি। আমি মাঝে মাঝে একটা মেয়েকে দেখতে পেতাম যে আমায় ডাকতো। একবার তোমার মনে আছে, পুকুর পাড় থেকে আমায় ডাকছিল। আমি তার পেছন পেছন গিয়েছিলাম। মেয়েটা না ওই এক মন্দিরের ভিতরে ঢুকলো। আমি ভেতরে গিয়ে কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আমার সঙ্গে ওই শর্মিলা এসেছিল। আমি ওকেও জিজ্ঞেস করেছিলাম, তো ও বললো না, আমি কাউকে দেখিনি। হুম, ঠিক আছে, আজকের রাতটা রেস্ট নিয়ে নে। কালকে তোর ওপর একটা এক্সপেরিমেন্ট করব। কি এক্সপেরিমেন্ট? হিপনোটিজম কাকে বলে জানিস তো? সোনার কেল্লায় মুকুলকে যেমন করেছিল? হ্যাঁ, ঠিক সেই রকম। তুই ভয় পাবি না তো? না। এই সময় শশাবাবু কাকাবাবুর জন্য কফি হাতে ফিরে এলেন। আচ্ছা শশাবাবু, আপনি কতদিন এখানে কাজ করছেন? তা বাবু, 110 বছর হয়ে গেল। প্রথমে কাজ পেয়েছিলাম রাজা বাবুদের ফটকের বাড়িতে। বড় রাজা বাবু যখন ফটক থেকে এখানে চলে এলেন, আমাকে নিয়ে এলেন। তিনি তো এই বাড়িতেই মারা গেলেন। রাজারা ক ভাই ছিলেন? বাবু 5 ভাই। এর মধ্যে এখন বেঁচে আছেন মাত্র 2জন। রাজা বাবু থাকেন ভুবনেশ্বরে, আর ওই মেজ কলকাতায়। তা এখানে যখন আসেনি না, বাড়িটা বেচে দেন না কেন? তার আগে এই জঙ্গলের মধ্যে তো বড় বাড়ি কে কিনবে? হুম, তাও বটে। আচ্ছা ওই দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো? হ্যাঁ, আগে হ্যাঁ, খুবই ভালো। একবার তো শশাবাবুর কথা শেষ হলো না, কারণ ঠিক এই মুহূর্তে দক্ষিণের ঘরের দরজাটা খুলে গেল, আর ঘরের থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ। গায়ে টকটকে লাল ধুতি আর লাল চাদর, গলায় রুদ্রাক্ষের মালা, মাথার চুল আর গালের দাড়ি ধপধপে সাদা। ক- 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 গুরুদেব। উনি কে? ও রাজা বাবুদের গুরুদেব। গুরু বাবা মাঝে মাঝে আছেন। 100 বছরের বেশি বয়স। কিন্তু কিন্তু উনি এই ঘরের থেকে বেরোলেন কি কি করে? ঘরে তো কেউ ছিল না। শশাবাবু এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না। বৃদ্ধ কাকাবাবুদের দিকে এগিয়ে আসছেন। শশাবাবু অজ্ঞান হয়ে গেলেন। কাকাবাবু বৃদ্ধকে নমস্কার করলেন। তিনি হাত তুললেন আশীর্বাদের ভঙ্গিতে। তারপর বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। হ্যালো গাইস, এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের রাজবাড়ির রহস্য। কণ্ঠপাতে আমি গোপীনাথ। তো গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের মতন আমরা এই গল্পের এই প্রথম এপিসোড শেষ করছি। দেখা হচ্ছে এর সেকেন্ড এপিসোডে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর যারা আমার এই গল্পটি ফেসবুক থেকে শুনছেন তারা অবশ্যই ফেসবুকটিকে ফলো করে নেবেন। তো ততক্ষণের জন্য আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।